আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন 5 দিনের রিমান্ডে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অপরপক্ষে তার আইনজীবীরা তার বিষয়ে জামিন চেয়ে আবেদন করেন। পরবর্তীতে বিচারক সবকিছু শুনানি শেষে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এরপর জানাবো, সচিবালয়ে প্রধান উপদেষ্টা কঠোর নিরাপত্তা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দ্বিতীয়বারের মতো সচিবালয়ে গেছেন। আজ 10টা 25 সচিবালয়ে প্রবেশ করেছেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সচিবালয়ে আসাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এদিকে জামাতের মিছিলে হামলা, 2 ছাত্রলীগ কর্মী আটক। জামাত ইসলামের উদ্যোগে কমলনগরে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত মিছিলে হামলার ঘটনা ঘটেছে। 5 আগস্ট সন্ধ্যা 7:30টার দিকে উপজেলার হাজিরহাট বাজারে এই ঘটনা ঘটে। এরপর জামাত নেতা আয়ুব আলী 4 জন আহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ 2 ছাত্রলীগের কর্মীকে আটক করেছে। এদিকে যেসব যোগ্যতা বিবেচনায় দেয়া হবে বিএনপির মনোনয়নপত্র। 2026 সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পূর্ণ করেছে নির্বাচন কমিশনকে পত্র দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। পত্রের মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হলো। এর মধ্য দিয়ে নির্বাচনের সময় নিয়ে যে সব ধরনের ধোঁয়াশা কেটে গেছে, তেমনটি ভোটের রাজনীতিতেও এবার মাঠে গড়িয়েছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবং সর্বশেষ জানাবো, পাকিস্তানে বোমা বিস্ফোরণে 2 পুলিশ নিহত, আহত 14। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার নিম্ন দক্ষিণ ওয়াজিরিস্তানে ওয়ানা রুস্তম বাজার এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত 2 জন পুলিশ সদস্য নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে অন্তত 14 জন। আজ উপপুলিশ সুপার ডিএসপি ইমরানুল্লাহ তথ্য নিশ্চিত করেছেন। খবর পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনের 5 দিনের রিমান্ড। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে রাজধানীর ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামি পক্ষের আইনজীবীরা তার রিমান্ড নামঞ্জুর ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ তার জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে ডিবি হেফাজতে নিয়েছে। পরে ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠক ঘিরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ এবং অন্যান্য সহযোগী সংগঠনের 22 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর ডিএমপি পুলিশ। এই ঘটনায় রাজধানীর ভাটারা থানায় একটি মামলা করে পুলিশ। মামলাটি তদন্ত চালাচ্ছে গোয়েন্দা পুলিশ। এ অবস্থায় নতুন করে কেউ যেন আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা করতে না পারে সে ব্যাপারে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশের প্রশাসন। তারা জানিয়েছে আওয়ামী লীগ কোনোভাবেই যেন দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে।
সচিবালয়ে প্রধান উপদেষ্টা কঠোর নিরাপত্তা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দ্বিতীয়বারের মতো সচিবালয়ে গেছেন। আজ সকাল 10টা 25 মিনিটে সচিবালয়ে প্রবেশ করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সচিবালয়ে আসাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সচিবালয়ে নবনির্মিত ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে সকাল 10:30টায় উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়েছে। বৈঠকে প্রধান উপদেষ্টা সভাপতিত্ব করছেন। মন্ত্রী পরিষদ বিভাগের নবনির্মিত 1 নম্বর ভবনে এটাই হবে প্রথম কোনো সরকার প্রধানের বৈঠক। এর আগে গত বছরের 20শে নভেম্বর অধ্যাপক ডক্টর ইউনূস প্রথমবার সচিবালয়ে এসেছিলেন। সে সময় উপদেষ্টা পরিষদের বৈঠকটি হয়েছিল সচিবালয়ে 6 নম্বর ভবনে অবস্থিত মন্ত্রিপরিষদ বিভাগের পুরনো সভাকক্ষে। এটার মন্ত্রিপরিষদ বিভাগের নতুন নিজস্ব ভবনে ঠিক হতে যাচ্ছে। এই ভবনটি সচিবালয়ে প্রেস ক্লাব সংলগ্ন গেটের পাশে অবস্থিত। প্রধান উপদেষ্টার সচিবালয়ে প্রবেশ উপলক্ষে সচিবালয় জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। একটি গেট বাদে বাকি সবগুলো গেট বন্ধ করে দেওয়া হয়েছে। সকালে সচিবালয়ে গিয়ে দেখা গেছে প্রধান উপদেষ্টার আগমন ঘিরে সচিবালয়ে কয়েকটি স্তরে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। 1 নম্বর গেট ছাড়া অন্য কোনো গেট দিয়ে গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। 1 নম্বর গেটে সদস্যরা নির্দিষ্টভাবে দায়িত্ব পালন করতে দেখা গেছে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5ই আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এরপর থেকে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক হতো। জামাতের মিছিলে হামলা 2 ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার। জামাত ইসলামের উদ্যোগে কমলনগরে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত মিছিলে হামলার ঘটনায় আজ সন্ধ্যা 7:30টার দিকে উপজেলার হাজিরহাট বাজার এলাকায় হামলার ঘটনায় জামাত নেতা আয়ুব আলী সহ 4 জন আহত হয়েছিল। এই ঘটনা থেকে 2 জনকে আটক করেছে পুলিশ। চরফলকন ইউনিয়ন জামাত নেতা ইউনূস হালাদা জানান, জুলাই গণ অভ্যুত্থান বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে মঙ্গলবার বাদ মাগরিব উপজেলা জামাত ইসলামের উদ্যোগে মিছিল শুরু হয়। মিছিল শেষে হাজিরহাট মধ্যবাজার সোনালী ব্যাংকের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য চলছিল। হঠাৎ করেই ছাত্রলীগ কর্মী মোহাম্মদ ওমর আইমনের নেতৃত্বে 2025 সালে এসে 20 থেকে 25 জনের একটি সংঘবদ্ধ দল জামাতের সমাবেশ শেষে রাজাকার বলে গালাগালি শুরু করে। তাদের গালাগাল শুনে জামাতের লোকজন কারণ জানতে চাইলে 2 পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় তাদের হামলায় হাজিরহাট বাজার শাখা জামাত ইসলামের সভাপতি আয়ুব আলী, জামাত কর্মী মোহাম্মদ হারুন, বাবুল ও মোহন সহ 4 জন আহত হন। আহত 4 জনের মধ্যে আয়ুব আলী ও হারুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি 2 জনকে স্থায়ীভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। উপজেলা জামাত ইসলামের আমির মাওলানা আবুল খায়ের বলেছেন, নিয়মতান্ত্রিক এবং সুশৃঙ্খলভাবে আমরা মিছিল শেষ করে বক্তব্য রাখছিলাম। হঠাৎ করে ছাত্রলীগের নেতাকর্মীরা এসে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এই হামলার কারণে আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে। যেসব যোগ্যতা বিবেচনায় দেয়া হবে বিএনপির মনোনয়ন। 2026 সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশন ইসিকে চিঠি পাঠিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দপ্তর। সেই চিঠি পাঠানোর ফলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যে চিঠি পাঠিয়েছেন সেই চিঠির উপর ভিত্তি করেই ফেব্রুয়ারিকে আসন্ন তারিখ হিসেবে ধরে তারপর সেইভাবে নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আমরা নির্বাচন কমিশন একটি সিদ্ধান্তে উপনীত হয়েছি যে সমস্ত রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশীরা তাদের কি লাগবে এ বিষয়ে তারা চূড়ান্ত একটি প্রতিবেদন দাখিল করেছে। সেসব প্রতিবেদন থেকে জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী এখন থেকে সেসব বিষয়গুলো প্রোফাইলগুলো তারা যদি সঠিকভাবে ফুলফিল করতে পারে তারপরেই কেবলমাত্র মনোনয়ন প্রত্যাশী হতে পারবেন। ফলে 6 মাস বাকি থাকলেও কার্যত নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়ে গেছে। যারা ইতিমধ্যেই নিজের প্রার্থিতা নিশ্চিত করে ফেলেছেন তারা কালক্ষেপণ না করে ভোটের মাঠে নেমে পড়ছেন। বাকিরা প্রার্থিতা নিশ্চিতে গ্রিন সিগন্যাল পেতে ব্যস্ত সময় পার করছেন। খোঁজ নিয়ে জানা গেছে নির্বাচনের মাঠে বিএনপি অনেক এগিয়ে রয়েছে। রাজনীতি এবং ভোটের মাঠে এই মুহূর্তে সবথেকে বৃহৎ দল হওয়ার কারণে দলটির সম্ভাব্য প্রার্থীর সংখ্যা
সংখ্যা অনেক বেশি। এজন্য ভোটারদের কাছে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা বেশ আগেভাগেই নির্বাচনী আসনের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা রকম চ্যালেঞ্জের মুখে পড়েছে। সবকিছু তিনি ঠিকমতো রিকল করে তারপর দেশটাকে একটি ভালো জায়গায় নিয়ে আসছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা যুগান্তরকে জানান, বড় দল হিসেবে প্রতিটি আসনে বিএনপির একাধিক প্রার্থী থাকবে, এটাই স্বাভাবিক। আবার এখন প্রার্থী ঠিক করাও সবথেকে বড় কাজ। ইতিমধ্যে কয়েকটি জরিপ চালানো হয়েছে, এখনো তৃতীয়বারের মতো জরিপ চলছে।